হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা ইতিমধ্যেই ভেক্টর শেষ করে ফেলেছি এবং আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার ধরব, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। আর নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টারটা আছে, তো সেটা একটা ইউনিটের মধ্যে অন্তর্গত, সেটা হচ্ছে গতীয় সূত্রাবলী। তাহলে গতীয় সূত্রাবলী হচ্ছে আমাদের ইউনিট এবং তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে নিউটনের গতিসূত্র, বা ইংরেজিতে যাকে বলে নিউটনস লজ অফ মোশন। তো আমাদের যেটা আমরা চারপাশে যেগুলো দেখতে পাই, যে বিভিন্ন ঘটনা, সেগুলো সমস্ত কিন্তু অনেক কিছুই আমরা কিন্তু নিউটনের গতিসূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। যেখানেই কোনো গতি আছে, গতিশীল বস্তুর ক্ষেত্রে, মোশনের ক্ষেত্রে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা কিন্তু নিউটনের গতিসূত্র ব্যবহার করতে পারবো। সাধারণ এক্সাম্পল, যদি তুমি লিফটে চড়ো, তাহলে পরে দেখতে পাও যে তোমার ওজন বাড়ছে বা কমছে, সেটা আমরা নিউটনের গতিসূত্র থেকে ব্যাখ্যা করতে পারবো। একটা রকেটের প্রিন্সিপাল, কিভাবে একটা রকেট কাজ করে, জেট বিমান কাজ করে, সেটাও কিন্তু আমরা নিউটনের গতিসূত্র ব্যবহার করে আমরা ব্যাখ্যা করতে পারবো। আবার যদি ধরো তুমি একটা বোট থেকে যদি ধরো তুমি কোনো একটা ভূমিতে যাচ্ছ, তখন যে নৌকা পিছিয়ে যায়, তুমি আগে যাও, এই যে ঘটনাগুলো সমস্ত কিছুই কিন্তু নিউটনের সূত্র থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো। তো সেই জন্য নিউটনের গতিসূত্রগুলো একটা পিলার, একটা আমাদের পদার্থবিদ্যার একটা পিলার, যেটা আমাদের না পড়লে হবে না, এবং এটা একটা সবথেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো শুরু করা যাক আজকে এই চ্যাপ্টারটা। প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে বল বা ফোর্স বলতে আমরা কি বুঝি। আমরা কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনে অনেক কিছুতেই আমরা বল সম্পর্কে আমাদের আইডিয়া অলরেডি আছে। যেমন ধরো যে তুমি একটা জিনিসকে সরাতে চাও, ধরো একটা কিছু টেবিলের উপর রাখা আছে, তুমি সরাতে চাও, যে ধরো বাম দিক থেকে ডান দিকে, এদিক থেকে এদিকে তুমি সরাতে চাও, তুমি যা প্রয়োগ করে সেটা সরাবে সেটাই বল। যেটা তুমি দিচ্ছ, তোমার বল আছে, তুমি বল দিচ্ছ, তুমি একটা ফোর্স দিচ্ছ, সেই যেটা প্রয়োগ করছো সেটাই বল, যেটা প্রয়োগ করছো সেটা হচ্ছে বল। এবার ধরো তুমি একটা স্থির বস্তু আছে, একটা স্থির বস্তুকে তুমি যখন বল দিলে তখন কি হবে, তার বেগের পরিবর্তন ঘটবে, তাই তো? তাহলে একটা বস্তুকে তুমি যদি বল দাও, তাহলে তার বেগের পরিবর্তন ঘটবে। এই বেগের পরিবর্তন ঘটা মানে কি? বেগের পরিবর্তন ঘটা মানে ত্বরণ সৃষ্টি করা। তাহলে বেগের পরিবর্তন ঘটাতে বা ত্বরণ সৃষ্টি করতে গেলে আমাদেরকে কি দিতে হয়? আমাদের বল প্রয়োগ করতে হয়। তো এইরকমভাবে আমাদের যে বাহ্যিক যে আমাদের যে পৃথিবী আছে, সেখানে অনেক কিছু আমরা দেখতে পাই। যেমন ধরো অনেক উদাহরণ আছে, যেমন ধরো একটা গাছ থেকে আপেল নিচের দিকে পড়ে যায়, কেন? তার কারণ হচ্ছে পৃথিবীর যে অভিকর্ষ বল আছে, অভিকর্ষজ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয়, যেটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে অভিকর্ষজ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা হচ্ছে পৃথিবী কোনো একটা বস্তুকে নিজের দিকে টেনে নেয়, সেরকম বল। বা তুমি যদি এই যে দুটো একটা ইলেকট্রন রেখে দাও আর একটা প্রোটন রেখে দাও, তাহলে কিন্তু আকর্ষণ করবে। এই যে আকর্ষণ, সেটাকে আমরা বলি কুলম্বীয় বল। সেটাও এক ধরনের বল, যে ওটাকে টানছে, আকর্ষণ করছে, এটা একটা বল। তো এই হচ্ছে বল, যেটা প্রয়োগ করে তুমি কিছু তার বেগের পরিবর্তন, কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন ঘটাতে পারো, ত্বরণ সৃষ্টি করতে পারো। এবার অনেক সময় এটা তো হতে পারে যে তুমি বল প্রয়োগ করছো, অথচ ত্বরণ সৃষ্টি হচ্ছে না বা তার বেগের পরিবর্তন হচ্ছে না। কিভাবে? ধরো একটা বস্তু তুমি রেখে দিয়েছো, তুমি এই দিকে তোমার একটা বন্ধু তুমি এফ বল প্রয়োগ করে টানছে। যদি শুধুমাত্র ওই টানতো, তাহলে কী হতো, এই বস্তুটা এই দিক বরাবর চলে যেত। এবার তুমি কি করলে, তোমার বন্ধু তো টানছেই, তার সাথে সাথে তুমি এই দিক দিয়ে টানতে লাগলে এবং একই পরিমাণ বল প্রয়োগ করলে। তাহলে কি হবে, যে এর যে এই দিকে একটা বল এফ ভেক্টর ধরে নিই, এই দিকে বল এফ ভেক্টর,
তাহলে কী হবে এখানে টোটাল, তাহলে এই দিকে যদি আমি পজিটিভ ধরি এই দিকটা নেগেটিভ ধরি, তাহলে টোটাল বল কত? পজিটিভ ওয়েভ মাইনাস নেগেটিভ ওয়েভ, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 0। মানে লব্ধি বল কি হলো? লব্ধি বল 0 হয়ে গেল, লব্ধি বল 0। এবার লব্ধি বল না থাকলে ত্বরণ হবে না, তার জন্য এক্ষেত্রে বস্তুটা কী থাকবে? এইখানেই দাঁড়িয়ে থাকবে যেখানে ছিল। তুমি যতই বল প্রয়োগ করা কোনো, যতক্ষণ এই দুটো বল সমান থাকবে ততক্ষণ এর ওপর লব্ধি বল 0 হবে, তার ফলে এর গতির পরিবর্তন হবে না, মানে বেগের পরিবর্তন হবে না, মানে ত্বরণ সৃষ্টি হবে না। তো মোট বল সবসময় আমাকে দেখতে হবে যে মোট বল কত। এবার যদি ধরো এই এটা যদি F1 ধরি, এটা যদি F2 হয়, এই F2 যদি বড় হয়ে যায় তখন বস্তুটা হচ্ছে এদিকে ডান দিকে সরে যাবে, আর যদি F1 বড় হয় তাহলে বস্তুটা বাম দিকে সরে যাবে, তো তখন তার গতিবেগের পরিবর্তন হবে। তো এই হচ্ছে বল। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভৌত রাশি, সেটা হচ্ছে ভরবেগ, বা ইংরেজিতে বলায় মোমেন্টাম। যে তুমি কোন ভরবেগ নিয়ে বা কোন মোমেন্টাম নিয়ে যাচ্ছ। ধরো যে একটা ট্রাক আছে, একটা খালি ট্রাক, একটা ভর্তি ট্রাক। ওকে, একটা খালি ট্রাক আছে আর একটা ভর্তি ট্রাক। তাহলে কি হচ্ছে যে এদের হচ্ছে ভর আলাদা, তাহলে ভর আলাদা। ওকে, তাহলে দুটো, একটা ট্রাকের হচ্ছে মানে কোনো ধরো বালি নিয়ে যাচ্ছে, এখানে বালি নেই, এটাতে একটাতে বালি আছে, তাহলে বালির ওজন এখানে বেশি, মানে বালির ওজন আর ট্রাকের ওজন, এখানে শুধু ট্রাকের ওজন, তার মানে এর ভর আলাদা, এর ভর বেশি, এর ভর বেশি, এর ভর কম। এবং ধরো যে দুজনেরই বেগ হচ্ছে এক, মানে গতিবেগ হচ্ছে সমান, ধরো এও ভি বেগে যাচ্ছে, এও ভি বেগে যাচ্ছে। এবার তুমি যদি দেখো যে ধরো দুজনেই যাচ্ছে এইভাবে, দুজনেই যাচ্ছে, এটা হচ্ছে ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2। এবার দুজনেরই মানে বেগ যদি ভি হয়, তুমি দেখবে যদি বলা হলে তোমাকে এইখানে থামাতে হবে দুটোকে, মানে এইখানে হচ্ছে তোমাকে বল প্রয়োগ করে তোমাকে থামাতে হবে, যখনই এই পয়েন্টে চলে আসবে দুটোই, তখন কী হবে? তুমি দেখবে যে দুটো বস্তুকে যদি একই সময়ের মধ্যে থামাতে হয় না, তোমাকে এই যে মানে বেশি ভরের বস্তুর ওপর তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। যদি একই সময়ের মধ্যে বলা হলো যে 1 সেকেন্ডের মধ্যে বা 2 সেকেন্ডের মধ্যে বা 5 সেকেন্ডের মধ্যে বস্তুগুলোকে থামাও, তাহলে যদি বলে 5 সেকেন্ডের মধ্যে থামাও, তার মানে কি যে ওই সময়টা মানে এই টাইম মানে সমান সময়ের জন্য এই বড় বস্তুটাকে কী করতে হবে? বেশি বল প্রয়োগ করতে হবে, তবেই কী হবে? এই দুটো বস্তু একই সাথে স্থির অবস্থায় আসবে। তাহলে এর ওপরে বেশি বল আমাকে প্রয়োগ করতে হবে। তার মানে কি দুটো বস্তুর কিন্তু বেগ একই ছিল, দুটি বস্তুর বেগ একই ছিল, কিন্তু তবুও আমাকে যেটার ভর বেশি তার উপরে আমাকে বেশি বল প্রয়োগ করতে হলো তাকে থামানোর জন্য। তার মানে কি এর ক্ষেত্রে একটা কিছু বেশি আছে যেটা এর থেকে কম। এই যে বেশি আছে জিনিসটা, সেটা হচ্ছে এর ভরবেগ বেশি আছে। যে ধরো এর ভরবেগ মানে হচ্ছে যে ভরবেগ মানে হচ্ছে ভর গণিত বেগ, ভর গণিত গতিবেগ। এই যে ভরবেগ ওর বেশি, কারণ ওর ভর বেশি, গতিবেগ সমান হলেও ভর যার বেশি তার হচ্ছে ভরবেগ বেশি। তার মানে কি তাকে হচ্ছে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তার মানে যার ভরবেগ বেশি হবে তার ক্ষেত্রে আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে থামানোর জন্য তাকে। বোঝা গেল? তার মানে কি যে যার ক্ষেত্রে ভর বেশি তার ক্ষেত্রে ভরবেগ বেশি। আবার যদি ধরো দুটো সমান ভর আছে, এর ক্ষেত্রেও সমান ভর, এর ভরও এম, এর ভরও এম। এবার এ যাচ্ছে ধরো ভি বেগে, এ যাচ্ছে যে 2v বেগে, মানে দ্বিগুণ বেগে যাচ্ছে। এবার যদি ধরো এইখানে বলে একটা ক্রসিং আছে, এইখানে থামাতে হবে 2 সেকেন্ডের মধ্যে, তাহলে দেখবে যে বেশি জোরে যাচ্ছিল তাকেও আমাকে কিন্তু বেশি বল প্রয়োগ করতে হবে থামানোর জন্য। মানে একই সময়ের জন্য আমাকে যেটা হচ্ছে দ্বিগুণ গতিবেগে যাচ্ছে তার উপরে আমাকে কী করতে হবে? বেশি বল প্রয়োগ করতে হবে ওই দুটো বস্তুকে একই সময়ে থামানোর জন্য। তার মানে হচ্ছে এই যে দুটো বস্তুর কিন্তু গতিবেগ বা ভরবেগ আলাদা, গতিবেগ আলাদা, ভরবেগ আলাদা। এই ভরবেগ আলাদা বলেই আমাকে যার ভরবেগ বেশি তার উপর আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে? ভরবেগ সমান হচ্ছে
ভরবেগ সমান হচ্ছে এম গণিত ভি। এবার এক্ষেত্রে যার ভি বেশি তার ক্ষেত্রে এখানে তাহলে ভরবেগও বেশি, ভরবেগে লেখা হয় পি দিয়ে, তা পি হচ্ছে ভরবেগ, তাহলে যার ভি বেশি তার পি বেশি। আবার যার আর দুটো বস্তুর ক্ষেত্রে যখন এম সমান হলে ভি বেশি হলে পি বেশি, আবার দুটো বস্তুর ক্ষেত্রে ভি সমান হলে যার এম বেশি তার পি বেশি। এবার দুটো বস্তুর ক্ষেত্রে যদি এমও সমান হয় ভিও সমান হয় তাহলে কী হবে, তাদের ভরবেগ সমান হয়ে যাবে। ধরো M1 আর M1 B1 সমান M2 B2 হয়ে গেল, তখন হচ্ছে ভরবেগ সমান, মানে দুটো বস্তুকে থামাতে গেলে আমাকে সমান পরিমাণ বল আমাকে দিতে হবে, তাহলেই দুটো বস্তু একসাথে থামবে। তার মানে এই যে একটা ভরবেগ আমি একটা ধর্ম পেলাম, যেটা বস্তুর একটা কি ভরবেগ জিনিস বলে একটা জিনিস আসছে, যেটা শুধু ভরের ওপরে ডিপেন্ডেন্ট নয়, তার বেগে শুধুমাত্র বেগের ওপরে ডিপেন্ডেন্ট নয়, ভর ও বেগ এই দুটোর সমন্বয় দিয়ে গঠিত। মানে এইটা যদি সমান হয় তাতেও কিন্তু ভরবেগ আলাদা হতে পারে, আর শুধুমাত্র বেগ যদি আলাদা হয় তাতেও কিন্তু ভরবেগ আলাদা হতে পারে। তো ভর ও বেগ দুটোই যদি আমার যদি একটা একসাথে যদি ধরে নিই তাহলে যে একটা ভৌত রাশি আমরা পাচ্ছি সেইটা হচ্ছে ভরবেগ। তো এই হচ্ছে তাহলে ভরবেগ হচ্ছে ভর ও বেগের সমন্বয়ে একটা যে গতীয় ধর্ম আমি পাচ্ছি কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে। স্থির বস্তু হলে কী হবে, স্থির বস্তু হলে তো ভি জিরো, স্থির বস্তুর ক্ষেত্রে ভি জিরো, মানে এমভি কত জিরো, মানে ভরবেগ হচ্ছে ভরবেগ শূন্য। তাহলে স্থির বস্তুর ক্ষেত্রে ভরবেগ নিয়ে কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। শুধুমাত্র গতিশীল বস্তুর ক্ষেত্রেই এই ধর্ম পাওয়া যায়। এই যে গতীয় ধর্ম, যে ভর ও বেগের সমন্বয়ে যে গতীয় ধর্ম সৃষ্টি হয় সেটা হচ্ছে ভরবেগ। এবার ভরবেগের একক কি, তাহলে ভরবেগের একক, ভরবেগ যদি আমি বললাম যে একটা ভরবেগ একটা রাশি, তো এবার ভরবেগ মানে কি, ভরবেগ হচ্ছে ভর গণিত বেগ। এবার তুমি বলো ভর হচ্ছে কি স্কেলার রাশি, ভর হচ্ছে স্কেলার রাশি, আর বেগ কি, বেগ আমরা জানি ভেক্টর দিয়ে আমরা লিখি, মানে এটা হচ্ছে ভেক্টর রাশি যার মান ও দিক দুই আছে। এবার যদি একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণ করা হয় আমরা কি পাবো, আমরা একটা ভেক্টর রাশি পাবো যার মান ও দিক দুই থাকবে, যার মান ও দিক দুই থাকবে। তাহলে ভরবেগ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশির একক কি, তাহলে একক হচ্ছে আমরা দেখে নেব একক। একক হচ্ছে কি ভরের একক গণিত বেগের একক, ভরের একক গণিত বেগের একক। এবার ভরের একক কি, এবার ডিফারেন্ট পদ্ধতিতে আমরা ডিফারেন্টভাবে আমরা বার করতে পারি। একটা হচ্ছে সিজিএস, একটা এফপিএস, আর একটা এমকেএস বা এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে আমরা ভরকে কি লিখি গ্রাম, তাহলে গ্রাম লিখলাম। আর সিজিএস পদ্ধতিতে বেগের একক কি, বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে ভরবেগের একক কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে পাউন্ড বা এলবি লিখি আমরা, আর বেগ হচ্ছে ফুট পার সেকেন্ড, তার মানে পাউন্ড ফুট পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে আমরা লিখি ভরের একক হচ্ছে কেজি আর বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে কেজি মিটার পার সেকেন্ড। এই হচ্ছে ভরবেগের একক। আর মাত্রা কি, মাত্রা হচ্ছে ভরের মাত্রা গণিত হচ্ছে বেগের মাত্রা, বেগের মাত্রা, তার মানে হচ্ছে ভরের মাত্রা হচ্ছে এম আর বেগ হচ্ছে এলটি মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে এমএলটি মাইনাস ওয়ান। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। এবার আসছি গতিবেগের বিবৃতি, গতিসূত্রের বিবৃতি। যে নিউটন, বিজ্ঞানী আইজ্যাক নিউটন, তিনি তার প্রিন্সিপিয়া গ্রন্থে, প্রিন্সিপিয়া গ্রন্থ তিনি একটা মানে বই লিখেছিলেন প্রিন্সিপিয়া 1687 খ্রিস্টাব্দে। 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউটন একটা মানে বই লিখেছিলেন। সেই বইতে তিনি তার যে গতিসূত্রগুলি সেখানে লিখে রেখেছেন। এই গতিসূত্রগুলি কিন্তু আমাদের নিউটনের গতিসূত্র বলে পরিচিত, এবং এইগুলো নিয়ে আমরা যে পদার্থবিদ্যার একটা নতুন শাখা তৈরি হয় যেটাকে বলা হয় চলবিজ্ঞান বা কাইনেটিক্স।
মানে চলবিজ্ঞান বা কাইনেটিক্সে নতুন একটা পদার্থবিদ্যার শাখা তৈরি হয়েছে এবং সেখানে এই গতিসূত্র দিয়ে আমরা সমস্ত কিছু ব্যাখ্যা করতে পারবো। নিউটনের গতিসূত্রে কি বলে? 3টি সূত্র আছে। একটা হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্র কি বলে? যদি একটা বস্তু স্থির বস্তু থাকে, স্থির বস্তুকে যদি আমি কোনো বাহ্যিক কোনো যদি বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে। স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে। আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। যদি বল প্রয়োগ না করি, যদি মানে আমি যদি একটা স্থির বস্তু আছে বা একটা বস্তু সমবেগ, ধরো ভি বেগে যাচ্ছে, আমি যতক্ষণ না কোনো বল প্রয়োগ করব তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো না। স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে আর গতিশীল বস্তু সারা জীবন সমবেগে গতিশীল থাকবে। এই হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলে? যে কোনো বস্তুর ক্ষেত্রে যদি তার ভর যদি ধরো m হয়, কোনো বস্তু যদি এই ভর যদি অপরিবর্তিত থাকে, তার ফলে আমি যদি কোনো একটা ফোর্স বা বল যদি দিই, তাহলে যে এই বলটা হবে তার বস্তুর ভর, আর বস্তুর যে ত্বরণ তৈরি হবে সেই ত্বরণের গুণফলের সমান। তাহলে যে বল আমি দেব বাইরে থেকে, সেটা হবে বস্তুর ভর গণিত বস্তুর যে ত্বরণ হবে, মানে বেগের পরিবর্তন হবে। বল দেওয়া মানে কি? বল আমি দিলেই কী হবে? বেগের পরিবর্তন ঘটবে। বেগের পরিবর্তন মানে কি? ত্বরণ সৃষ্টি হচ্ছে। এটাই মানে হচ্ছে ত্বরণ। তার মানে কি? আমি বল প্রয়োগ করলে আমার একটা ত্বরণ পাবো, বল প্রয়োগ করলেই ত্বরণ পাবো। আর যে বলের তাহলে মান কত? ওই ত্বরণ গণিত হচ্ছে যে বস্তুর ভর। সেটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আর বল যেদিকে হবে, মানে বল যদি আমি এই দিকে বরাবর বাম দিক থেকে ডান দিকে করি, তাহলে ত্বরণও কোন দিকে হবে? বাম দিক থেকে ডান দিকে। তাহলে ত্বরণ হবে বাম দিক থেকে ডান দিকে, মানে বল যেদিকে প্রযুক্ত হবে ত্বরণের অভিমুখ সেই দিকে হবে। এটা আছে দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র কি? যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া সমান হচ্ছে প্রতিক্রিয়া। যে কোনো একটা বস্তুকে যদি আমি বল দিই, কোনো একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি, সেই বস্তুটা আমাকে সমান ও বিপরীত পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে আমি যদি একটা বস্তুকে বল প্রয়োগ করি, সে আমাকে সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল দেবে। এ হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র কী ছিল? যে একটা স্থির বস্তুকে যদি কোনো বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে আর গতিশীল বস্তু সারা জীবন চিরকাল সমবেগে গতিশীল থাকবে। এই প্রথম সূত্র থেকে তাহলে আমরা দুটো জিনিস জানতে পারি। একটা হচ্ছে পদার্থের জাড্য, আর একটা হচ্ছে বলের ধারণা। তাহলে প্রথম সূত্র থেকে আমরা দুটো জিনিস কি জানতে পারি? একটা হচ্ছে পদার্থের জাড্য সম্বন্ধে জানতে পারি, আর বলের ধারণা করতে পারি। যে বল কি জিনিস সেটা বুঝতে পারি। বলের পরিমাপ করতে পারবো না, বাট বল কি জিনিস যে আমি কিভাবে হচ্ছে সেটা আমি পরে বলছি। প্রথমে আমি বলে নিই যে পদার্থের জাড্য সম্বন্ধে আমরা কি জানি। পদার্থের জাড্য বলতে বোঝাচ্ছে যে একটা স্থির বস্তুর তার স্বাভাবিক ধর্ম হচ্ছে স্থির থাকা। একটা স্থির বস্তুর তার স্বাভাবিক ধর্ম হচ্ছে স্থির থাকা। আবার একটা হচ্ছে গতিশীল বস্তু আছে, তারও স্বাভাবিক ধর্ম হচ্ছে গতিশীল থাকা। তার মানে কি? যে একটা স্থির বস্তু স্থির থাকবে, একটা গতিশীল বস্তু গতিশীল থাকবে, যদি না তুমি বাইরে থেকে একটা বল বা কিছু করো। মানে ওকে যদি ডিস্টার্ব না করো, ও কিন্তু ওইভাবেই থাকবে। যদি ধরো একজন শুয়ে আছে, ও শুয়েই থাকবে যদি না অন্য কোনো কিছু ঘটে। বা একজন হাঁটছে, তো হাঁটতেই থাকবে যদি না কোনো কারণ ঘটে, না আমাকে এবার থামতে হবে বা কোনো একটা কিছু মনে পড়লো বা কিছু। এই যে আমি এটা অন্যভাবে বোঝালাম, বাট এইভাবে ধরো যে একটা বস্তু যতক্ষণ গতিশীল থাকবে, মানে গতিশীল যদি থাকে, যদি আমি বল প্রয়োগ না করি বা যদি আমি মানে কোনো কিছু না কারণ ঘটে, তাহলে গতিশীল বস্তু গতিশীলই থাকবে। এই যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল
থাকবে। যদি আমি বল প্রয়োগ না করি, তার মানে কি, যদি আমি কিছু না ঘটাই, ও থেকেই যাবে ওই রকম, মানে অলস, ও যেটা করছে সেটাই করতে থাকবে। এই যে তার যে একটা অক্ষমতা হচ্ছে, যে নিজে থেকে অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না, অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না, মানে একটা স্থির বস্তু ও নিজে থেকে চলতে পারবে না, একটা গতিশীল বস্তু নিজে থেকে থেমে যেতে পারবে না। তার মানে কি, তার একটা অক্ষমতা আছে, সে একটা কিছু পারে না, সে একটা অক্ষমতা বোঝাচ্ছে। সেই অক্ষমতাটাই হচ্ছে তাকে জাড্য, বা যেটাকে আমরা ভালো কথা বলি জড়তা বলি না, যে ওর জড়তা আছে, ও পড়তে পারে না, পড়াতে ওর মানে লেজি, ওর জড়তা আছে। এটা একটা জড়তা, বা জড়তাকে আমরা বলি অক্ষমতা। সেই জড়তা হচ্ছে অক্ষমতা। তাহলে কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করতে পারে না, তার মানে কি, তার একটা অক্ষমতা আছে, যে ও তার পরিবর্তন করতে পারবে না, তার একটা জড়তা আছে, জড় ভাব, যেটাকে বলে জড় ভাব। তো এই হচ্ছে পদার্থের জাড্য। যে ধর্মের জন্য যে বস্তুর মানে তার অবস্থার পরিবর্তন করাতে পারে না, সেটা হচ্ছে তার জাড্য। এই জন্যই যে নিউটনের যে প্রথম সূত্র যেটা আমরা বলছি, তো এই জিনিসটা পুরোটাই কিন্তু নিউটনের প্রথম সূত্র থেকেই পাচ্ছি। সেই জন্য নিউটনের যে প্রথম সূত্র তাকে বলা হয় জাড্যের সূত্র বলা হয়। কী বলা হয়? প্রথম সূত্রকে বলা হয় জাড্যের সূত্র। এবং এই যে জাড্য জিনিসটা কার উপর নির্ভর করে? জাড্যটা ডিপেন্ড করে বস্তুর ভরের ওপর। যে বস্তুর ভর কীরকম তার উপরে ডিপেন্ড করছে জাড্য। যে বস্তুর ভর যত বেশি, তার জাড্য তত বেশি। মানে তার একটা ভারী বস্তু রাখা আছে, আর একটা ছোটো বস্তু রাখা আছে, এর জাড্য কিন্তু সব থেকে বেশি হবে এর থেকে। তার মানে এর ভর বেশি আছে, মানে ওর জড়তা বেশি, ওর হচ্ছে অক্ষমতা বেশি, তোর জাড্য বেশি। আর এই ছোট বস্তুর জাড্য কম। তাহলে যে বস্তুর ভর বেশি হলে জাড্য বেশি, জাড্য বেশি। তাহলে জাড্য বলতে আমরা কি বোঝাচ্ছি? যে পদার্থের যে ধর্মের জন্য স্থির বা গতিশীল অবস্থায় থাকা কোনো বস্তু তার ওই স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকে জাড্য বলা হয়। এবার জাড্য হচ্ছে দুই ধরনের, কারণ দুরকম বস্তু, একটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, আর একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে। স্থির বস্তুর ক্ষেত্রে যে জাড্য, সেটাকে বলা হয় স্থিতিজাড্য, আর গতিশীল বস্তুর ক্ষেত্রে বলা হয় গতিজাড্য। এবার আমরা আসছি যে তাহলে স্থিতিজাড্য বলতে কি বোঝে? যেটা স্থির বস্তুর যে স্থির থাকার প্রবণতা, তাকে বলা হয় স্থিতিজাড্য। স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা, তাকে বলা হয় স্থিতিজাড্য। এবার আমাদের যে রিয়েল লাইফ এক্সাম্পল, আমাদের যে আমরা দৈনন্দিন জীবনে যেগুলো দেখতে পাই, যেমন ধরো একটা ধরো ট্রেন বা বাস, তুমি দাঁড়িয়ে আছো বা বসে আছো, ঠিক আছে? হঠাৎ করে যদি সেটা চলতে শুরু করে, মানে তুমি দাঁড়িয়েছিলে স্থির বস্তু, হঠাৎ করে সামনের দিকে এগিয়ে গেল বা চলতে শুরু করলো, তখন কি হবে? যে তোমার যে পাটা কি হবে, পাটা যেহেতু তোমার ওই বাস বা ট্রেনের মেঝের উপরে আছে, তো যেহেতু ট্রেনটা গতিশীল হলে তোমার পাটাও গতিশীল হয়ে যাবে। কিন্তু তোমার উপরে মানে মাথার দিকটা কি হবে, যে মাথার দিকটা তখনও স্থির অবস্থায় থাকার চেষ্টা করবে। তার জন্য কি হবে, যে মনে হবে যে পেছন দিকে তুমি হেলে পড়বে, কারণ তোমার পাটা আগে চলে গেছে। তার মানে কি, মাথাটা একই জায়গায় থাকতে চাইছে। তার মানে কি, যে এরকম ছিলে, এই জিনিসটা চলে গেল এদিকে, তার মানে এরকম গেল, মানে তুমি পেছন দিকে হেলিয়ে পড়লে। তুমি যে ট্রেনে বসে থাকো এবং তুমি জাস্ট ট্রেনে চাপলে, ট্রেনটা দাঁড়িয়ে আছে, তুমি হঠাৎ করে ট্রেন চালু করে তুমি দেখবে পেছন দিকে, তুমি যেখানে সিট আছে তোমার মাথাটা সিটে গিয়ে ঠেকবে। তো এইটা হচ্ছে কারণ হচ্ছে স্থিতিজাড্যের জন্য, যে তোমার মাথাটা কী হয়েছে, যে স্থির ছিল, স্থির থাকতে চাইছে, কিন্তু তোমার যেহেতু পাটা তোমার ট্রেনের যে মেঝের সাথে মানে ছিল, সেই জন্য পাটা চলে যাচ্ছে সামনের দিকে, তোমার মাথাটা পেছন দিকে হেলে যাচ্ছে। তো এইটা হচ্ছে স্থিতিজাড্যের জন্য। এরকম আরও ভুরি এক্সাম্পল আছে। যেমন ধরো অনেকগুলো বইকে এরকমভাবে যদি সাজানো হয় একটা করে, এবং হঠাৎ করে তুমি যদি একটা বইকে যদি বার করে নাও, তাহলে তুমি দেখবে যে বাকি বইগুলো কিন্তু ওই নিচের বইগুলোর উপরেই এসে পড়বে, কিন্তু ভেঙে যাবে না, মানে অন্যদিকে পড়ে যাবে না। তার মানে হচ্ছে এই যে উপরে বস্তুগুলোর একটা মানে স্থির বস্তু থাকার চেষ্টা করবে, ও কিন্তু অন্যদিকে চলে যাবে না, ওর নিচেই এসে জাস্ট এর উপরে এসে পড়ে যাবে।
তো এই হচ্ছে স্থিতিজাড্য। এবার স্থিতিজাড্যের আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে কীভাবে আমরা প্রদর্শন করতে পারি এক্সপেরিমেন্টের সাহায্যে। যেমন ধরো যেটা তুমি এরকমভাবে একটা গ্লাসের ওপর একটা গ্লাস নিলে, গ্লাসের উপর একটা এইভাবে একটা পোস্টকার্ড নিলে, আর এই পোস্টকার্ডের উপরে তুমি একটা কয়েন রাখলে। এর কয়েনটা কার উপর আছে? পোস্টকার্ডের উপর। এবার তুমি পোস্টকার্ডটাকে মানে হঠাৎ করে এই আঙুল দিয়ে তুমি জোরসে মারলে, যেমন করে তুমি ক্যারাম খেলো, তো ওইভাবে একটা জোরসে মারলে তুমি দেখবে এই তোমার এই গ্লাসটা এইভাবে থাকলো, পোস্টকার্ডটা ছিটকে এদিকে বেরিয়ে যাবে, কয়েনটা এখানেই থেকে যাবে। এবার যেহেতু কয়েনের নিচে কিছু নেই, গ্লাস, তো কয়েনটা কী হবে? পড়ে যাবে এইভাবে, তো তুমি গ্লাসের মধ্যে পড়বে। তুমি এমনিতে কী হতো যে তুমি ভাবছিলে যে পোস্টকার্ডটা আছে, পোস্টকার্ডের ওপর কয়েন আছে, তুমি পোস্টকার্ডটা মেরে দিলে মানে পোস্টকার্ডটা চলে গেল মানে কয়েন পোস্টকার্ডের সাথে পালিয়ে যাবে, তা নয়। কারণ হচ্ছে যে কয়েনটা স্থির অবস্থায় ছিল, তুমি কাকে গতিশীল করলে? তুমি হচ্ছে ওই পোস্টকার্ডটাকে গতিশীল করলে। তাহলে পোস্টকার্ডটাকে গতিশীল করা মাত্র এবার যে কয়েনটা উপরে ছিল সে স্থির ছিল, সে কী করবে? স্থির থাকার চেষ্টা করবে। তার জন্য তুমি পোস্টকার্ড চলে গেলে ও স্থির থাকার চেষ্টা করবে এবং স্থির থাকবে, এবং যেহেতু নিচে কিছু নেই তো হঠাৎ করে ও গ্লাসের নিচে পড়ে যাবে। এইভাবে তুমি স্থিতিজাড্য তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, এটা তুমি বাড়িতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আসছি গতিজাড্য। গতিজাড্য বলতে কি বুঝি? যে গতিশীল বস্তুর যে সমগতিতে গতিশীল অবস্থা বজায় রাখার প্রবণতা, সেটা হচ্ছে গতিজাড্য। তাহলে গতিশীল বস্তুর ক্ষেত্রে গতি বজায় রাখার প্রবণতাই হচ্ছে গতিজাড্য। মানে একটা গতিশীল বস্তু ও সারা জীবন সমবেগে গতিশীল থাকবে যদি না তুমি তার উপর বল প্রয়োগ করো। তো এই হচ্ছে গতিজাড্য। এবং তুমি যদি একটা বস্তু যদি সরলরেখায় চলে, এইভাবে বস্তুটা বেগ যদি সোজা যায়, ও সোজাই চলতে থাকবে, তার মান ও দিক পরিবর্তন হবে না। একটা যদি বস্তু এইভাবে ঘুরতে থাকে, ও ঘুরতেই থাকবে, তো যতক্ষণ না তুমি বল প্রয়োগ করবে বা কিছু, তো এইভাবে ঘুরতেই থাকবে। তো এই যে ঘুরছে, তার মানে কি এর কৌণিক বেগ কী হবে? একই হবে। এর হচ্ছে রৈখিক বেগ একই থাকবে, দিক একই থাকবে, এখানে কৌণিক বেগের দিক ও মান একই থাকবে। তো এই হচ্ছে গতিজাড্য। এবং আমাদের যে আমাদের যে দৈনন্দিন জীবনে তুমি যে দেখো যে একটা ফ্যান আছে, ধরো ফ্যানটা ঘুরছে, এবার কারেন্ট চলে গেল বা তুমি সুইচ অফ করে দিলে, দেখবে ফ্যানটা সঙ্গে সঙ্গে থেমে যায় না, যে কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঘুরতে থেমে গেল। তো এই যে তুমি কারেন্টটা চলে গেল বা সুইচ বন্ধ করে দিলে, তবু কিন্তু পাখাটা ঘুরছে। এই যে ঘুরছে, কারণ হচ্ছে সেই যখন ঘুরছিল তখন একটা তার গতিজাড্য তৈরি হয়েছে, এবং যখন থেমে গেল, তুমি যখন সুইচ অফ করে দিলে, তখন কি করবে? তার গতিজাড্য বজায় রাখার চেষ্টা করবে এবং ও ঘুরতে থাকবে। এবার যেহেতু বায়ুর বাধা থাকে, সেই জন্য কী হবে? ওটা আস্তে আস্তে থেমে যাবে। তারপর ধরো যখন লং জাম্প দেয়, তখন কী হয়? তুমি এই যে ধরো এখান থেকে বালি শুরু হয়েছে, ও এইখান থেকে কিন্তু লং জাম্প দেয় না, দেখবে অনেকটা দূর থেকে ছুটে এসে তারপরে ঝাঁপ দেয়। এটা কেন করে? কারণ হচ্ছে যখন অনেক দূর থেকে ছুটে আসে না, একটা শরীরের মধ্যে গতি পায়, মানে গতিজাড্য পায়। এই গতিজাড্য কী করে? যখন ও লাফাবে, অনেকটা দূর ওর লাফিয়ে যাবে, কারণ হচ্ছে বেগ বেশি হবে, তার মানে কি ও বেশি দূর লাফাতে পারবে। এবার যদি ধরো তুমি ট্রেনে যাচ্ছ বা বাসে যাচ্ছ, ধরো একটা ট্রেন বা বাস চলছে, হঠাৎ করে তুমি বসেছিলে এবং ঘুমাচ্ছিলে, হঠাৎ করে দেখলে ট্রেনটা থেমে গেল, তখন কি হবে? যে না, তুমি সামনের দিকে হেলে পড়বে। তো এটা হয় গতিজাড্যের কারণে, এটা হয় গতিজাড্যের জন্য। কেন? কারণ হচ্ছে যখন ট্রেনটা চলছিল, তোমার পা আর ট্রেন একই বেগে যাচ্ছে, মানে একসাথে যাচ্ছে, আর তোমার মাথাও একই সাথে যাচ্ছে, মানে একটা বেগে যাচ্ছে। তাহলে এখানেও ভি, সব জায়গায় ভি। এবার হঠাৎ করে যদি ট্রেন থেমে যায়, তখন পা কী হবে? পা হচ্ছে থেমে গেল, তাহলে বেগ 0 হয়ে গেল। কিন্তু মাথা কি করবে? মাথার বেগ কিন্তু ভি ছিল, মানে একটা সমবেগে চলছিল, ও কিন্তু মাথাটা কি করবে? ওই বেগেই চলতে থাকবে, কারণ মাথাটা এই পা থেকে অনেকটা উঁচুতে। তখন কি হবে? যেহেতু মাথাটা এইভাবে থাকার কথা, কিন্তু ও এইখানে গেছে, মানে কি একটা বেগ নিয়ে গেল। তার মানে হচ্ছে যে ওর গতিজাড্য ছিল, ওই গতিজাড্যের জন্য মাথাটা কী করলো? গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করলো,
কিন্তু সেহেতু এবার যেহেতু থেমে গেল, ও কিন্তু সামনের দিকে হেলে গেল। তো এই হচ্ছে গতিজাড্যের উদাহরণ। আরও উদাহরণ বলছি, তুমি যদি একটা বলকে মানে বল বা একটা ঢিলকে যদি সুতো সাজিয়ে ঘোরাতে থাকো, মানে ঘুরিয়ে 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 অনেকক্ষণ যদি ঘোরাও না, তাহলে পরে কী হবে, এই বস্তুর মধ্যে একটা গতিজাড্যের সৃষ্টি হবে। এবার যদি তুমি ছেড়ে দাও, তুমি দেখবে বলটা বেরিয়ে মানে অনেক দূরে গিয়ে পড়লো। তো এই যে পড়লো অনেক দূরে, কারণ হচ্ছে গতিজাড্য ছিল, এবং গতিজাড্যের জন্য তুমি যখন ছেড়ে দিলে ও একটা গতি নিয়ে বেরিয়ে পড়বে। কোন দিকে যাবে? এই যে বৃত্ত বরাবর তুমি ঘুরছিল, এই বৃত্তের স্পর্শক বরাবর তার বেগ হয়। বেগ সবসময় কী হয়, একটা বস্তু যদি এইভাবে ঘোরে, তার প্রত্যেকটা বিন্দুতে বেগ হচ্ছে তার স্পর্শক বরাবর। তাহলে যেখানে এইখানে ছেড়ে দিলে এই মুহূর্তে যদি ছাড়ে এদিকে বেরিয়ে যাবে, এইখানে যদি ছাড়ে এই মুহূর্তে এইদিকে বেরিয়ে যাবে, এরকম। তার মানে কি, একটা ওই বস্তুটা তার একটা বেগ নিয়ে ছুটে চলে যাবে। আবার যদি ধরো একটা পেন্ডুলাম বা দোলক নাও, এবং একটা এটা ধরো বি অবস্থান, এটা এ অবস্থান, এটা সি অবস্থান। তুমি যদি এইখান থেকে একটা বস্তুকে ছাড়ো, যেহেতু এটা একটু উঁচুতে আছে, তার মানে কি এখানে একটা অভিকর্ষ ত্বরণ এদিকে কাজ করবে, তার মানে একটা ফোর্স বা তার ওজন থাকবে, সেই ওজনের জন্য ও নিচের দিকে আসতে থাকবে। আর যেহেতু বাঁধা আছে, সো এইভাবে আসতে পারবে না, এইভাবে আসবে। এবার যেহেতু এইখানে কি, এখানে ওর সব থেকে নিম্ন অবস্থা মানে সাম্যাবস্থান যেটাকে বলি, যেটা স্থির অবস্থায় থাকার কথা। কিন্তু দেখবে যখন এটা এইখান থেকে ছাড়বে, বি অবস্থান থেকে ছাড়বে, এটা এইদিকে গিয়ে এইখানে গিয়ে থেমে যায় না, ও আরও উঁচু চলে যায়, আর একটা দূর চলে যায় অভিকর্ষের বিরুদ্ধে। আবার একটু পরে আবার ফিরে আসে এইভাবে। তো এইভাবে কি ও চলতেই থাকবে এরকমভাবে। তো এই যে মানে ও বি থেকে এ অবস্থানে এলে থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু থামবে না, কারণ হচ্ছে ওর মধ্যে একটা গতিজাড্য সৃষ্টি হয়েছে, সেই জন্য সে আরও দূর যাবে। আবার এখানে থেকে এখানে যখন আসবে, আবার গতিজাড্য পাবে, আবার বি অবধি আসবে, এবং যতক্ষণ না যদি বায়ুর বাধা না থাকে ও এইভাবেই দুলতেই থাকবে। যদি বায়ুর বাধা থাকে তাহলে আস্তে আস্তে ওই দোলাটা কমবে। তারপরে যদি ধরো তুমি যদি ক্রিকেট খেলা যদি পছন্দ করো, তুমি দেখবে যে একটা বোলার, যেখানে ধরো উইকেট রাখা আছে, এখানে ব্যাট করছে ব্যাটসম্যান, তুমি উইকেট থেকে এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল করে না। সবাই কী করে, অনেকটা দূর থেকে ছুটে এসে বল করে। কারণ হচ্ছে ওই ছুটে এসে বল করলে কী হয়, যে শরীরে একটা গতিজাড্য তৈরি হয়। তাহলে গতিজাড্য যখন তৈরি হলো, তোমার হাতে যখন বলটা ছুটবে, তখন তার উপর বেশি বেগও পাবে, তাহলে বলটার বেগ বেশি হয়ে যাবে। তো সেই জন্য এটা হচ্ছে তোমার এবার বলের বেগ বেশি হলে তো ভালোই, খেলতে সুবিধা। তো সেই জন্য যে তোমাকে বোলাররা কী করে, যে অনেকটা দূর থেকে একটা রান আপ অনেকটা দূর থেকে নেয়। এবার যদি গতিজাড্যের তুমি যদি একটা এক্সপেরিমেন্ট করে দেখো, যে একটা কাঠের এরকম পাটাতন নিলে, নিচে দুটো চাকা লাগিয়ে দিলে, এবার তার উপর একটা এরকম লোহার বল তুমি রেখে দিলে। এবার যদি চলছে এই ব্যাগ মানে এই পাটাতনটা যদি চলে এইভাবে গতিশীল হয়, তাহলে এই তার উপরে রাখা বস্তুরাও কিন্তু একইভাবে গতিশীল। মানে এই পাটাতনের ওপর কী হবে, এই পাটাতনের ওপর কিন্তু একই স্থির থাকবে, কারণ এটাও চলছে। তার মানে এরও বেগ ভি। হঠাৎ করে তুমি যদি একটা দেওয়াল লাগিয়ে দাও এভাবে, বা এতটা অবধি তুমি একটা কিছু রেখে দাও, এখানে ধাক্কা মারবে, ধাক্কা মারার পরে থেমে যাবে, বাট কী হবে, কী করবে, ওর বেগটা রাখার চেষ্টা করবে, ও এদিকে গড়িয়ে এখানে পড়ে যাবে। তার মানে কি, এর মধ্যে যে গতিজাড্য তৈরি হয়েছিল, তার জন্য আগে গিয়ে পড়ে গেল। তো এই হচ্ছে গতিজাড্য। আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার নিউটনের যে প্রথম সূত্র সেটা থেকে পাও, সেটা হচ্ছে বলের ধারণা করতে পারো। মানে বল কী জিনিস, মানে বলের সংজ্ঞা কী। তাহলে বাইরে থেকে আমি বলছিলাম কি, যে একটা স্থির বস্তুকে স্থির থাকার প্রবণতা হচ্ছে স্থিতিজাড্য, যতক্ষণ না তুমি বাইরে থেকে বল প্রয়োগ করো। তার মানে কি, বাইরে থেকে যেটা প্রয়োগ করছি এবং প্রয়োগ করে কোনো স্থির বস্তু বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন করছি, সেটাই তাহলে বল। তার মানে কি, বলের আমি সংজ্ঞা পেয়ে গেলাম নিউটনের প্রথম সূত্র থেকে। তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটানো হয় বা পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়, তাকে বলা হয় বল। তাহলে বল কী হচ্ছে, বল একটা দিকে যাচ্ছে, মানে দিকে প্রয়োগ করছি, তাই হচ্ছে এর একটা মানও আছে, দিকও আছে, তাই বল হচ্ছে ভেক্টর রাশি। এবার বল যে ধরো একটা গোলক নেওয়া হয়, এক্ষেত্রে তুমি দেখবে যে বল কোথায় প্রয়োগ করছি তার উপরে কিন্তু ডিপেন্ড করবে বস্তুটা কীভাবে যাবে। ধরো একটা ভূপৃষ্ঠ, তুমি বল প্রয়োগ করছো, এবার তুমি যদি এইখানে বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা কী হবে, এইভাবে যাবে, এইভাবে সোজা যাবে।
কিন্তু যদি তুমি এইখানে বল প্রয়োগ করো তখন কী হবে, এইখানে বল পাবে, ও কিন্তু ঘুরতে থাকবে এইভাবে, তাহলে ঘুরে 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 যাবে। তার মানে কি, বলের একটা প্রয়োগ রেখার উপরে প্রয়োগ রেখা আছে, আর এই প্রয়োগ রেখাগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, যে কোথায় তুমি বল প্রয়োগ করছো। এইখানে যদি বল প্রয়োগ করো তাহলে সোজা এইভাবে যাবে, মানে ও ঘুরবে না, আর যদি এই উপরের দিকে বল প্রয়োগ করো তাহলে কী হবে, কিন্তু ঘুরবে। এবার আসছি জড়ত্বীয় ও অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় বা অজড়ত্বীয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ইনার্সিয়াল। জড়ত্বীয় মানে ইনার্সিয়াল, জড়ত্ব মানে ইনার্সিয়া বা জাড্য যেটাকে বলে ইনার্সিয়া, আর অজড়ত্ব মানে হচ্ছে নন ইনার্সিয়াল। আর নির্দেশতন্ত্র তো আমরা আগেই পড়েছি যে ফ্রেম অফ রেফারেন্স, যে একটা নির্দেশতন্ত্র নেওয়া হয় কোনো কিছুর মানে পরিমাপ করার জন্য, যাতে আমরা সুবিধা করতে পারি, যে আমাদের কোনো কিছুর ক্যালকুলেট করার জন্য সুবিধা হয়। তো আমরা নিয়েছি, কি নিয়েছিলাম, এক্স আর ওয়াই নিচ্ছিলাম। তো এক্স আর ওয়াই নিয়ে ধরো কোনো বস্তু রাখা আছে, তার পজিশন, তার অবস্থান, তার ভেলোসিটি, তার ত্বরণ, সমস্ত কিছু আমরা বার করতে পারছিলাম। তো এই হচ্ছে নির্দেশতন্ত্র। এবার এই নির্দেশতন্ত্র দুটো ভাগ, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। যদি ধরো যে কোনো একটা ভূপৃষ্ঠের মধ্যে ওপরে একটা পাথর বা একটা কিছু রাখা আছে, ঠিক আছে, যদি না তুমি বল প্রয়োগ না করো, যদি A=0 হয়, তার মানে হচ্ছে যে পাথরটা কী হবে, স্থির থাকবে। তাহলে বাহ্যিক বল যদি আমি প্রয়োগ না করি তাহলে কী হবে, তার গতি সৃষ্টি হবে না। তার মানে এক্ষেত্রে কী হবে, যে তুমি যদি এক্ষেত্রে কি, তাহলে হচ্ছে নিউটনের প্রথম সূত্র এবং প্রত্যেকটা সূত্র তুমি ব্যবহার করতে পারবে। তাহলে নিউটনের প্রথম সূত্র ব্যবহার করতে পারবে। ওকে, আবার যদি ধরো একটা বস্তু সমবেগে গতিশীল আছে, বস্তুর মানে বল নেই, সমবেগে গতিশীল আছে ভি, এক্ষেত্রে কী হবে, তুমি যদি বল প্রয়োগ না করো সেক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু নিজের একটা যে বেগ ছিল সেই সমবেগেই ও গতিশীল থাকবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু নিউটনের প্রথম সূত্র কিন্তু কাজে লাগছে। এবার দেখা যাচ্ছে যে স্থির বা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, স্থির বা সমবেগে গতিশীল যে কোনো নির্দেশতন্ত্র, সেটাকে আমরা বলতে পারি, মানে যেহেতু নিউটনের প্রথম সূত্র অ্যাপ্লাই করছে, মানে সেটাকে হচ্ছে আমরা যে জড়ত্বীয় নির্দেশতন্ত্র আমরা বলতে পারি। জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে যেখানে তোমার নিউটনের প্রথম সূত্র আমি কাজে লাগাতে পারবো, যেমন ধরো একটা বস্তু স্থির থাকছে বা একটা বস্তু সমবেগে গতিশীল থাকতে, তার ক্ষেত্রে নিউটনের প্রথম সূত্র ব্যবহার করতে পারবো। এই যে আমি একটা তখন যদি আমি নির্দেশতন্ত্র নিই, সেটা হচ্ছে আমার জড়ত্বীয় নির্দেশতন্ত্র। মানে স্থির নির্দেশতন্ত্র বা সমবেগে গতিশীল নির্দেশতন্ত্রকে আমরা বলবো জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আবার যদি ধরো যদি কোনো একটা ট্রেন আছে, ধরো একটা ট্রেনের মধ্যে ট্রেন চলছে, ট্রেনের মধ্যে একটা বল রাখা আছে। এবার ট্রেনটা যদি সমবেগে চলে, বস্তুটা কী হবে, বস্তুর ট্রেনটার ভিতরে স্থির থাকবে, কিন্তু বাইরের দিক থেকে কী হবে, বস্তুটাও কিন্তু একই বেগেই গতিশীল। এবার হঠাৎ করে যদি ট্রেনটা ধরো বেগ পরিবর্তন হয়ে মানে V2 হয়ে গেল এবং হচ্ছে একটা ত্বরণ পেলো, একটা ত্বরণ নিয়ে চলছে, তখন দেখবে যে এর মধ্যে রাখা গোলকটা পিছনের দিকে চলছে, কারণ এ প্রচুর বেগে সামনের দিকে গেলে এ পেছনের দিকে চলে যাবে। তার মানে কি, এ স্থির ছিল এখানে, কিন্তু ও আর স্থির পাচ্ছে না, ও একটা ত্বরণ পেয়ে গেল -a। তার মানে হচ্ছে যে যখন তুমি একটা ত্বরণ দিচ্ছ বা একটা বল প্রয়োগ করছো, তখন এই গোলকটা কিন্তু অন্য একটা আচরণ দিচ্ছে, সেও কিন্তু ত্বরণ নিয়ে উল্টো দিকে যাচ্ছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, যে এটা একটা ত্বরণ সহ গতিশীল বস্তু, ত্বরণ সহ গতিশীল বস্তু। এক্ষেত্রে কিন্তু ওই জাড্য বা স্থিতিজাড্য বা গতিজাড্য ব্যাপারটা নেই। তো তখন হচ্ছে যে নিউটনের সূত্রগুলো কাজে লাগবে না, নিউটনের সূত্র আমরা প্রযোজ্য হবে না, নিউটনের সূত্র প্রযোজ্য হবে না। তখন হচ্ছে আমরা হচ্ছে কী করছি, একটা ত্বরণ দিলে আমরা একটা বলটা অন্যদিকে চলে যাচ্ছে। এখানে কিন্তু আমরা বল বস্তুর উপর গোলকের উপর দিচ্ছি না, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে আমরা কিন্তু এই বস্তুর উপর বল প্রয়োগ করছি না, তবুও বস্তুটা পেছন দিকে চলে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে যখন একটা ত্বরণ থাকবে, তখন হচ্ছে যে নির্দেশতন্ত্র আমরা ব্যবহার করব সেটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। যখন কোনো বস্তু স্থির বা সমবেগে চলবে, তখন যে নির্দেশতন্ত্র আমরা ব্যবহার করব সেটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর যদি কোনো বস্তু যদি ত্বরণ সহ যায় বা স্থির বা সমবেগে না যায়,
তখন আমরা যে নির্দেশতন্ত্র ব্যবহার করব তার মানে বেগ দেখার জন্য, সমস্ত কিছু দেখার জন্য, সেটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর এই যে মানে আমরা অ্যাকচুয়ালি বস্তুটার উপরে, এই গোলকটার উপর বল প্রয়োগ না করলে বস্তুটা নিচে মানে পেছন দিকে চলে যাচ্ছে, এখানে একটা অলিক বল কাজ করে। কি বল? অলিক বল কাজ করে, যেটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে অলিক বল, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ফিকটিটিয়াস বা সিউডোফোর্স। সিউডোফোর্স এই অলিক বলটার জন্যই ও কিন্তু পিছন দিকে চলে যায়। তো জড়ত্বীয় নির্দেশতন্ত্র আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বোঝা গেল। জড়ত্বীয় মানে হচ্ছে যে স্থির বা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা কোন নির্দেশতন্ত্র ব্যবহার করব? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর যখন বস্তু ত্বরণ সহ বা যাচ্ছে বা ত্বরণ আছে ব্যাপারটার মধ্যে, যেটা স্থির নয় বা সমবেগে গতিশীল নয়, তার ক্ষেত্রে আমরা কোন নির্দেশতন্ত্র ব্যবহার করব? অজড়ত্বীয়। এগুলো পরে তোমরা পড়বে, বাট জাস্ট এখানে একটা সংজ্ঞা বা জিনিসটা কি সেটা বলা হলো। ওকে, আজকে এই পর্যন্তই। তো যদি কোনো কনফিউশন থাকে বা কোশ্চেন থাকে, তারা অবশ্যই কমেন্ট করো। আর যারা 11-এর ছাত্র আছে, যারা ভিডিও দেখছো এবং যারা সাবস্ক্রাইব করো, তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে এবং তোমাদের নোটিফিকেশান চলে আসবে। ওকে, থ্যাংক ইউ।